নমস্কার, আমি ডক্টর সৌমিক দাস। হীরক রাজা তার রাজ্যের স্কুল পাঠশালা বন্ধ করে দিয়েছিলেন, বইপত্রে আগুন লাগিয়ে দিয়েছিলেন। কেন জানেন? তিনি মনে করতেন এই কচিকাঁচা বাচ্চারা একদিন তার অন্যায়ের বিরুদ্ধে সরব হবে। তিনি ভাবতেন এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। তো এই সমস্ত কণ্ঠস্বর, ভবিষ্যতে যে কণ্ঠস্বর তৈরি হতে পারে ভবিষ্যতের বিক্রমদের, তিনি চেয়েছিলেন তাদের মগজ ধোলাই করতে। শিক্ষা, স্কুল, পাঠশালা, উদয়ন পণ্ডিতরা থাকতে এই মগজ ধোলাই করা সম্ভব ছিল না। একই ধরনের ঘটনা আর.জি. কর কাণ্ড নিয়ে দেখতে পেলাম কিন্তু আমাদের নিজের রাজ্যে, পশ্চিমবাংলায়। কিরকম? বিভিন্ন জেলার যারা ডিআই আছেন তারা স্কুলে নির্দেশিকা পাঠালেন যে স্কুলের ছাত্রছাত্রীরা কোনো রকমের প্রতিবাদ মিছিলে অংশ নিতে পারবেন না। কেন কেন নিতে পারবে না? এই যে মেয়েটি সাথে যে অন্যায় ঘটেছে তাতে প্রশাসনের যে ল্যাপস আছে সে নিয়ে এই বাচ্চারা যদি বুঝে থাকে, তাদের অভিভাবকরা যদি বুঝে থাকে, তাদের মাস্টারমশাইরা যদি বুঝে থাকে, তাহলে তারা একসাথে মিছিল করে এই ঘটনার নিন্দা করতে পারবেন না। জেলা প্রশাসনের তরফ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা হবে। এটুকু করেই কিন্তু ডিআইরা শান্ত থাকেননি। তারা তারপর কি করেছেন? এই ঘটনাকে, এই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে যখন তারপরও মিছিল সংগঠিত হয়েছে এই হিনাস ক্রাইমের বিরুদ্ধে, এই সরকারের প্রশাসনের যে ল্যাপস আছে তার বিরুদ্ধে, তখন স্কুলের হেডমাস্টারদের ধরে ধরে শোকজ করা শুরু করেছে ডিআই অফিস থেকে। হেডমাস্টার কারা? শিক্ষক শিক্ষিরা কারা? এরাই তো উদয়ন পণ্ডিত। ব্যাস, জল মাথার উপর দিয়ে গেছে। এই সমস্ত উদয়ন পণ্ডিতরা আজকে চলে এসেছেন কলেজ স্ট্রিটে। এসে তারা আজকে অবস্থান, বিক্ষোভ এবং ধর্ণা এবং স্লোগানিং এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তারা শিক্ষক হিসেবে, শিক্ষিকা হিসেবে কোনো দিনও প্রতিবাদ করতে, প্রতিরোধ গড়ে তুলতে তাদের ছাত্রদের আটকাবেন না। তারা এই শিক্ষা দেন তাদের ক্লাসরুমে বসে যে প্রত্যেককে মানুষ হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তারা তাদের কচি কাঁচা ছাত্রছাত্রী যারা আছেন তাদের কণ্ঠরোধ করবে না। এবার দেখা যাক এ নিয়ে আবার শিক্ষা দপ্তর বা জেলা প্রশাসন তাদের কোন শুলে চড়ান। এটা আমার কাছে খুব আনন্দের যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা শামিল হতে চাও। আমরা সরকারি চাকরি করি যারা, আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকেও বাবা। ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন, আমরা গত কাল পর্যন্ত 3 বার চিঠি করেছি। এটা ওদের দোষ নয়, কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে, তাই তারা দিতে পারছিলেন না। কিন্তু দেখো আজকে যে ওরা চলে এসেছে, ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছেন, কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি। আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে, তাহলে আমরা রাস্তায় বেরিয়েই ঢুকবো, এই ঘরে বসে আমরা থাকবো না। সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে আর মেসেজ দেওয়া সম্ভব ছিল না। দরকারও নেই, সবকিছু সোশ্যাল মিডিয়াকে টেনে নিয়ে করতে হবে তা নয়। তোমাদের সবসময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয়। তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো, তোমার কাজটা তুমি করো। আজকের উদয়ন পণ্ডিতদের আমার তরফ থেকে সবাইকে কুর্নিশ। এইভাবেই তো শিক্ষার আধার তৈরি হয়, এইভাবেই তো ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়। বহুদিনের ছাই চাপা আগুন যেন বেরিয়ে আসছে। শাসকের চরিত্র বদলায় না। শাসক সবসময় তার নীতি, তার চিন্তা ভাবনা সমস্ত কিছু মানতে বাধ্য করে আসেন দিনের পর দিন ধরে, এবং এটাই শাসকের নগ্ন রূপ। কিন্তু সমাজের শিল্পী, সাহিত্যিক, শিক্ষক
এরাই তো বুনিয়াদ তৈরি করে, এরাই তো বলে দেবে যে শাসক যতই বলুক তুমি তোমার কণ্ঠ রোধ করো না, তুমি গলা ছেড়ে বলো। আর.জি. কর কাণ্ডে প্রথমে ধরা হলো কাকে? একজন সিভিক ভলেন্টিয়ারকে, যাকে সিসিটিভি ফুটেজে দেখা গেল। তার নাম হচ্ছে সঞ্জয় রায়। তারপর চিহ্নিত করা হলো যে এই হাসপাতালের সাথে যুক্ত যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপবাবু, তিনিও কোনোভাবে এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারেন। সিবিআই যখন তদন্তভার পেল, তাকে তদন্তের আওতায় নিয়ে শুরু করলো জিজ্ঞাসাবাদ। আচ্ছা, এবার বলুন তো, 7 দিন ধরে জিজ্ঞাসাবাদ করার পরে তার বাড়িতে যদি সিবিআই যায় এবং তিনি যদি কোনোভাবে কোনো দুর্নীতি, কোনো রকমভাবে এই যে ঘটনা আর.জি. করের এর সাথে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত হয়ে থাকেন, তিনি কি 6 দিন ধরে তথ্য প্রমাণ নিজের বাড়ির মধ্যে রেখে দেবেন? কেন প্রথমেই তার বাড়ি তল্লাশি করা হলো না? কেন অন্যান্য আধিকারিকদের বাড়ি তল্লাশি করা হলো না? কেন বলুন তো? এই অধ্যক্ষ তার শিক্ষাঙ্গনে ঘটে যাওয়া একটি ধর্ষণ এবং খুনের মামলা দায়ের করলেন না পুলিশের কাছে? প্রশ্ন কিন্তু সহজ, আর উত্তরগুলোও জানা, কিন্তু তাও উত্তর চাইতে হবে, বারবার চাইতে হবে, নইলে টনক নড়বে না। ভেবে দেখুন যে এই অধ্যক্ষ তিনি পদত্যাগ করলেন, তাকে প্রাইস পোস্টিং দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবেই। তারপর মানুষ, আপামর মানুষ রাস্তায় নামলেন, ডাক্তারবাবুরা রাস্তায় নামলেন, আবাল বৃদ্ধ বনিতা 18 থেকে 80 সবাই রাস্তায় নামলেন এবং বুঝতে পারলেন যে এখানে কোথাও কোনোভাবে রাজ্যের প্রশাসনের কিছু কর্তা কিছু মানুষকে আড়াল করার চেষ্টা করছে। সরকার মানুষের এই সংঘবদ্ধ গণ আন্দোলন দেখতে পাওয়ার পরেও আজকের দিন পর্যন্ত এই সন্দীপ বাবুকে সাসপেন্ড করেননি। তিনি এখনো সরকারি পদে আসেন। আমি বলছি না উনি দোষী, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে সাসপেন্ড করাটা সরকারের সংবেদনশীলতার পরিচয় দিত। সরকার করলো না, করে না, শাসকরা করে না, আদায় করে নিতে হয়। আদায় করছে মানুষ। সবাই ভেবেছিল 2 দিনের স্লোগানিং হবে, 3 দিন পোস্টারিং হবে, 4 দিন মোমবাতি মিছিল হবে, তারপর সব থেমে যাবে। থামছে না কিছু, এবার আর থামছে না। বহুদিনের পুঞ্জীভূত ক্ষোভে দেশলাইয়ের কাজ করেছে এই ঘটনা। মানুষ চাইছে নিরাপত্তা, আইন শৃঙ্খলার অবনতি, যা কোনো দিন শাসক দল মানতে চায়নি, প্রশাসন মানতে চায়নি। তা আজকে মানুষ বুঝিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে। এখনো সময় আছে। আপনি কি চান সরকার হিসেবে? তার থেকে অনেক গুরুত্বপূর্ণ, আপনাকে যারা নির্বাচিত করেছে তারা কি চাইছে এটা বোঝা। আজকে আরেকটি ভিডিও সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে ঘটনার দিন ক্রাইম সিনে একজন পুলিশ আধিকারিক সহ প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন। বলা হচ্ছে ভিডিওতে যে সেটি নাকি সেমিনার রুম। এবার সেটাই যদি প্লেস অফ ক্রাইম হয়ে থাকে, তাহলে সেখানে অত মানুষ জুতো মোজা পরে চলে গেল, ঘুরছে ফিরছে, হাঁটছে, বেরোচ্ছে, এরপর কি ট্রেসিং পাওয়া যাবে? তারের পরপরেই আইনজীবী সন্দীপ ঘোষের প্রশ্ন উঠছে প্রসূন চট্টোপাধ্যায়ের উপস্থিতি এদের ওপরে নজর রাখছে কিনা। এরপর যদি এই জায়গা থেকে কিছু উদ্ধার করার চেষ্টাও করা হয়, কনক্লুসিভ কোনো এভিডেন্স পাওয়া যাবে? এবার আপনার মনে হয় একটা হাসপাতালের সব প্রশাসনিক কর্তা আছেন, পুলিশের প্রশাসনিক আধিকারিক আছেন, এরা কেউ এই বিষয়টা জানতেন না? হাস্যকর না? সবাই জানতেন, সবাই জানতেন, শুধু বুঝতে পারেননি যে এই স্ফুলিঙ্গ দাবানল হয়ে উঠবে।
আজও পর্যন্ত এখনো আমরা জানতে পারিনি কিন্তু যে কে সেই ব্যক্তি যিনি এই নির্যাতিতা মৃতা মেয়েটির বাবা মাকে ফোন করে বলেছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। সে মহাপুরুষ কে সেটা জানা বাকি আছে, এখনো আরো অনেক কিছু জানা বাকি আছে। আমি বললাম না, প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা, কিন্তু তবু বারবার উত্তর চাইতে হবে। এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে এই ঘটনাটা টি-20 ম্যাচ, একদম ভেবে নেওয়ার কারণ নেই। বা এই ঘটনা কোনো সিনেমা যেটা এই শুক্রবার বেরোবে এবং পরের শুক্রবার হাউসফুল হওয়ার পর শেষ হয়ে যাবে, ভিড় কমবে। মানুষের শুভবুদ্ধির উদয় হয়েছে, মানুষ নিজের সরকারের কাছ থেকে সংবেদনশীলতা খুঁজছে। বিভিন্ন ক্লাবগুলো সরকারি অনুদানের 85,000 টাকা করে ফেরত দিতে শুরু করেছে। এগুলোই গণজাগরণের লক্ষণ। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই প্রতিবাদ, এই গণজাগরণ, এই গণ আন্দোলন এই ঘটনা শেষ না দেখে থেমে যাবে। যদি এই আশায় শাসক বুক বেঁধে বসে থাকে তাহলে শাসকের হার্ট অ্যাটাক হতে বাধ্য। সবাই ভালো থাকবেন, আন্দোলনের সাথে থাকবেন। আপনার আমার সবার স্বর, বেঁচে ওঠো আরজিকর।